নমস্কার। ভারতবর্ষের মানুষ 2024-এর লোকসভা ভোটের রেজাল্টের পরে অনেকগুলো অদ্ভুত জিনিস দেখতে পেয়েছে। যেমন ভারতবর্ষের মানুষ এবার প্রথম দেখতে পেয়েছে যে একটা ইলেকশনে একটা দল জয়লাভ করার পরেও কি করে দুঃখ মানাতে হয়, আর ভারতবর্ষের মানুষ এটাও দেখতে পাচ্ছে যে একটা দল নির্বাচনে হারার পরে কি করে আনন্দ করতে হয়, এবং সেটা দেখতে পাচ্ছে কংগ্রেস সমর্থক এবং ইন্ডিয়া জোটের যেই সমর্থক আছে তাদের কাছ থেকে। কারণ এইবারের যে রেজাল্ট এবং রেজাল্টের পরে যে বিভিন্ন দলের সমর্থকদের যে প্রতিক্রিয়া সেটা সত্যি বিস্ময়কর। কারণ রেজাল্টটা কি একবার ভালো করে খেয়াল করুন। ইন্ডিয়া জোটে যে 37টা দলের মধ্যে কংগ্রেস, সমাজবাদী পার্টি, টিএমসি এরকম বড় বড় দল এবং মাঝারি ছোট বিভিন্ন রকম দল আছে। তো এরকম দলের সংখ্যা প্রায় 37টা। এই 37টা দল মিলে টোটাল যে সিট পেয়েছে সেটা হচ্ছে 236, আর সেখানটায় বিজেপি একা সিট পেয়েছে 240। অর্থাৎ 37টা দল একসাথে যে সিট পেয়েছে সেই সংখ্যাটা বিজেপির যে সিট পেয়েছে তার থেকেও 4 কম। এরপরেও কিন্তু ইন্ডিয়া জোটের যে সমর্থক এবং কংগ্রেসের যে সমর্থক তাদের আনন্দের কোনো সীমা নেই। আর সেখানে বিজেপির পরিস্থিতিটা কি? 1962-র পর থেকে ভারতবর্ষের নির্বাচনের ইতিহাসে কেন্দ্রে কোনোদিন কোনো দল পরপর 3বার সরকার গঠন করতে পারেনি, যেটা বিজেপি এই প্রথমবার করছে। এবং বিজেপি এইবার যে সিট পেয়েছে এবং কংগ্রেসের এইবার যে আনন্দ, যদি কংগ্রেসের সিট হিসাব করেন যে 2014-তে কংগ্রেস লোকসভা সিট পেয়েছে মাত্র 44টা এবং 2019-এ সিট পেয়েছে 52টা, আর 2024-এ সিট পেয়েছে মাত্র 99টা। তারপরে দুটো নির্দল যোগ দিয়েছে এবং সেই সংখ্যাটা দাঁড়িয়েছে 101। এককভাবে কংগ্রেস পেয়েছে 99টা। অর্থাৎ 2014, 2019 এবং 2024 এই 3বারের লোকসভা সিট যেটা কংগ্রেস পেয়েছে 3বারে, সেটা যদি যোগ করা হয় সেই সংখ্যাটা হচ্ছে 195, যেটা বিজেপি এবার এককভাবে যেটা পেয়েছে তার থেকে 45 কম। তারপরেও কংগ্রেস আনন্দে আত্মহারা আর বিজেপির সমর্থকরা মনমরা। এরকম রেজাল্টের পরও কংগ্রেসের তরফ থেকে এরকম আনন্দ কেন ছিল, যদিও সেই আনন্দ এখন কিন্তু আর নেই। আর বিজেপির তরফ থেকে বিজেপির সমর্থকরা কেন এতটা মনমরা ছিল বা হতাশ ছিল, এর পেছনে কারণ কিন্তু একটা আছে। আর সেই কারণটা হচ্ছে সরকার গঠন করতে গেলে যে সংখ্যাটা দরকার বিজেপি এককভাবে সেই সংখ্যাটা অর্জন করতে পারেনি। তো সরকার গঠন করতে গিয়ে বিজেপিকে দুটো মেজর পার্টির কাছে ডিপেন্ড করতে হচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে চন্দ্রবাবু নাইডুর টিডিপি, যেটা নাকি লোকসভাতে 16টা সিট পেয়েছিল, এবং নীতিশ কুমারের জেডিইউ অর্থাৎ জনতা দল, যেটা লোকসভাতে সিট পেয়েছে 12টা। আর এরকম রেজাল্টের পরও কংগ্রেসের এই যে উৎসাহ, এত আনন্দ, এর পেছনে কিন্তু একটা কারণ আছে। এর পেছনে যে কারণটা ছিল সেটা হচ্ছে চন্দ্রবাবু নাইডুর যে টিডিপি দল, যারা নাকি লোকসভাতে 16টা সিট পেয়েছে, এবং নীতিশ কুমারের জনতা দল, যাদের লোকসভাতে প্রাপ্ত সিটের সংখ্যা হচ্ছে 12। এই দুটো সিটকে যোগ করলে টোটাল যে সিট সংখ্যা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 28। তো ইন্ডিয়া জোট এই ক্যালকুলেশন করছিল যে এদেরকে যদি ভাঙিয়ে, অর্থাৎ টিডিপি এবং জেডিইউ এদেরকে ভাঙিয়ে যদি ইন্ডিয়া জোটে সামিল করা যায়, তাহলে ইন্ডিয়া জোটের সিট সংখ্যা কিন্তু এক লাফে 28টা বেড়ে যাবে এবং সেই সংখ্যাটা দাঁড়াবে 264-তে। আর তারপর কয়েকটা নির্দল এদিক ওদিক থেকে কয়েকটা সিট ম্যানেজ করতে পারলেই তারা সরকার গঠন করতে পারবে, যার জন্য প্রাণপণ কিন্তু চেষ্টা করেছিল। এই প্রান্ত থেকে ওই প্রান্ত ওরা দৌড়ে বেরিয়েছে, এবং নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু এদেরকে কিন্তু বিভিন্ন প্রলোভন দেখানো হয়েছে। উপপ্রধানমন্ত্রী করে দেওয়া, স্পিকারের পদ দেওয়া, এবং যে মন্ত্রিত্ব চাইবে সেই মন্ত্রিত্ব দিয়ে দেওয়া হবে, রাজ্যের জন্য স্পেশাল প্যাকেজ দেওয়া হবে, আলাদা অর্থ বরাদ্দ করা হবে। এরকম প্রলোভনের কিন্তু কোনো সীমা ছিল না। আর চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারও কিন্তু এই জিনিস বুঝতে পারছিল যে আমাদের ছাড়া এনডিএ সরকার গঠন করতে পারবে না, যার জন্য লাগামহীন দাবি কিন্তু এনডিএ জোটের কাছে এই নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু এরা রাখছিল। কিন্তু বিজেপির তরফ থেকে বলা হয়েছিল প্রতি 5টা এমপিতে একটা করে পূর্ণমন্ত্রিত্ব দেওয়া হবে, এবং তারপরে যে ফ্র্যাকশনটা থেকে যাবে সেখানে প্রতি 2টো এমপি প্রতি একটা করে পুরোমন্ত্রিত্ব দেওয়া হবে। আর এই হিসাব অনুযায়ী টিডিপির কাছে যাচ্ছিল 3টে পূর্ণমন্ত্রিত্ব এবং একটা পুরোমন্ত্রিত্ব, এবং জনতা দলের কাছে যাচ্ছিল 2টো পূর্ণমন্ত্রিত্ব এবং একটা পুরোমন্ত্রিত্ব। আর এই একই নিয়ম প্রযোজ্য ছিল কিন্তু এনডিএ জোটের যে মাঝারি এবং ছোট দলগুলো আছে তাদের ক্ষেত্রেও, যেমন চিরাগ পাসওয়ান এবং একনাথ শিন্ডে, এদের জন্য কিন্তু এই একই নিয়ম প্রযোজ্য ছিল। তাই চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের এই যে আমরা যতটা পারবো ততটা বাগিয়ে নেব, ততটা মন্ত্রিত্ব আদায় করে নেব, কারণ আমাদের ছাড়া সরকার গঠন করতে পারবে না, এই যে মানসিকতা, এবং ইন্ডিয়া জোটের যে পরিকল্পনা ছিল যে আমরাই সরকার গঠন করে নেব, চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারকে যদি আমরা ভাঙিয়ে ইন্ডিয়া জোটে সামিল করতে পারি, এই সমস্ত কিছুর উপরে বিজেপি জল ঢেলে দিয়েছে। সেটা কিভাবে সেটা আজকের প্রতিবেদনে বলবো। তার আগে ইন্ডিয়া জোট এবং এনডিএ জোটের মধ্যে কারা কারা ছিল সেই সিট বিন্যাসটা আমাদের একটু দেখে নেওয়া উচিত। দেখুন, এনডিএ জোটের সিটের যে বিন্যাস সেটা হচ্ছে বিজেপির 240টা সিট, টিডিপির সিট সংখ্যা 16, এবং জেডিইউ অর্থাৎ জনতা দল তার সিট সংখ্যা 12, শিবসেনা যেটা আপনার একনাথ শিন্ডেপন্থী তাদের সিট সংখ্যা 7, এলজেপির সিট সংখ্যা 5,
আরএলডির সিট সংখ্যা 2, জেডিএস এর সিট সংখ্যা 2, জনসেনার সিট সংখ্যা 2, অন্যান্য 7, অর্থাৎ মোট সিট সংখ্যা এনডিএর সিট সংখ্যা দাঁড়াচ্ছে 293। আর সেখানে ইন্ডিয়া জোটের সিট বিন্যাস হচ্ছে কংগ্রেসের 101, যেটা প্রথমে 99 ছিল এবং পরবর্তীকালে দুটো নির্দল যোগ দেওয়াতে সেই সংখ্যাটা দাঁড়িয়েছে 101। তারপর সমাজবাদী পার্টির 37, টিএমসির 29, ডিএমকে 22, শিবসেনা যেটা উদ্ধবপন্থী তাদের সিট সংখ্যা 9, এনসিপির সিট সংখ্যা 7, আরজেডি 4, সিপিএম 4, আম আদমি পার্টি 3, জেএমএম 3, এআইএমএল অর্থাৎ অল ইন্ডিয়া মুসলিম লীগের 3 এবং অন্যান্য 12। অর্থাৎ মোট সিট সংখ্যা দাঁড়াচ্ছে ইন্ডিয়া জোটের 236। তো দেশে যখন লোকসভা সিটের এরকম বিন্যাস, তখন কিন্তু বিজেপি খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছিল যে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার এদের যে দাবি দাওয়া, এগুলোকে যদি আপাতত কম্প্রোমাইজ করে বা মেনে নিয়ে সরকার গঠন করাও হয়, এই সরকারটা কিন্তু 5 বছর টানতে হবে, যেটা করতে গিয়ে অনেক বড় বড় সমস্যার সম্মুখীন এই এনডিএ জোটের সরকারকে হতে পারে। তার কারণ এই চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার এদের দাবি দাবা পরবর্তীকালে বাড়তে পারে এবং পরবর্তীকালে এদের কিন্তু জোট ত্যাগ করে বেরিয়ে যাওয়া এবং ইন্ডিয়া জোটে সামিল হওয়া এরকম একটা সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে। কারণ সবাই জানে যে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার এদের কিন্তু এরকম একটা প্রবণতা এর আগে যথেষ্ট পরিমাণে দেখা গেছে। তাই সমস্ত কিছু মাথায় রেখে এবং ইন্ডিয়া জোটের যে সরকার গঠন করার প্রবণতা, যে এনডিএ জোট সরকার গঠন করবে এবং পরবর্তীকালে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু এদেরকে ভেঙে নিয়ে যদি ইন্ডিয়া জোটে সামিল করা যায়, তাহলে ইন্ডিয়া জোট পরবর্তীকালে সরকার গঠন করবে। এই যে তাদের ইন্ডিয়া জোটের এই স্বপ্ন, কংগ্রেস বা সমাজবাদী পার্টি, টিএমসি এদের যে সরকার গঠন করার এই যে স্বপ্ন, এই সমস্ত কিছুতে কিন্তু বিজেপি জল ঢেলে দিয়েছে। কারণ বিজেপি সেটা অ্যাসেসমেন্ট করেছে এবং সেখানে কিন্তু এই যে পাশাটা সেটা কিন্তু সম্পূর্ণভাবে পাল্টে দিয়েছে বিজেপি। তার কারণ ইতিমধ্যে কিন্তু যেটা এনডিএ জোটের সিট সংখ্যা ছিল 293, সেটা অলরেডি কিন্তু 300 সংখ্যা পার করে গেছে। সেটা কিভাবে দেখে নেন, বিজেপির অ্যাসেসমেন্টটা ভালো করে বুঝে নেন। ওয়াইএসআরসিপি যেটা অন্ধ্রপ্রদেশের একটা দল, তাদের সিট সংখ্যা 4 এবং বিওপিপি যেটা শিলংয়ের একটা দল, তাদের সিট সংখ্যা 1, জেডিপিএম যেটা মিজোরামের একটা দল, তাদের সিট সংখ্যা 1, আকালির 1, বিপির 1 এবং এএসএম যেটা উত্তরপ্রদেশের একটা দল, তাদের সিট সংখ্যা 1 এবং মোট এই সিট সংখ্যা দাঁড়াচ্ছে 9 এবং নির্দলের সিট থাকছে 7টা। তো এই যে অন্যান্য এবং নির্দল এটাকে একসাথে যোগ করলে যে সংখ্যাটা হচ্ছে সেটা 16। এই 16টা সিট কিন্তু অলরেডি বিজেপির সাথে ওয়েল কানেক্টেড। এদের মধ্যে অনেকে অলরেডি এনডিএতে যোগ দিয়ে দিয়েছে এবং বিজেপি অর্থাৎ এনডিএর যে সিট সংখ্যা সেটা কিন্তু 300 আঁকড়া পার করে গেছে। এখন চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার এরা যদি এনডিএ জোট থেকে বেরিয়েও যায়, তাহলে সেই অঙ্কটা কি দাঁড়াচ্ছে? তাহলে যে অঙ্কটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এনডিএ জোটের টোটাল সিট সংখ্যা 293। তার মধ্যে টিডিপি এবং জেডিইউর সিট সংখ্যা 16 + 12 অর্থাৎ 28। তাই এই 28 যদি অর্থাৎ টিডিপি এবং জেডিইউ যদি বেরিয়ে যায়, তাহলে এনডিএর সিট সংখ্যা দাঁড়াবে 265 এবং এই 265-র সাথে অন্যান্য এবং নির্দল যেটা 9 + 7 অর্থাৎ যে সংখ্যাটা দাঁড়াচ্ছে আপনার 16তে, সেটা যদি যোগ হয় তাহলে সেই সংখ্যাটা কিন্তু হয়ে যাচ্ছে 281। অর্থাৎ এখানে অঙ্কটা পরিষ্কার যে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু যদি এনডিএ জোট থেকে বেরিয়েও যায়, তবু কিন্তু এনডিএ জোটকে সরকার গঠন করা থেকে কোনোভাবে কেউ আটকাতে পারছে না। কারণ এই 28টা সিট অর্থাৎ টিডিপি এবং জেডিইউ এদের 28টা সিট বাদ দিলেও কিন্তু এনডিএর সিট সংখ্যা বর্তমানে 281 হয়ে যাচ্ছে। কিন্তু টিডিপি এবং জেডিইউর আপাতত ওদের বেরিয়ে যাওয়া বা পরবর্তীতে ইন্ডিয়াতে সামিল হওয়া এর কোনো রকম সম্ভাবনা দেখা যাচ্ছে না। সুতরাং বর্তমানে এনডিএ যে সিট সংখ্যা থাকছে সেটা হচ্ছে 309। আর ইন্ডিয়া জোটের পক্ষ থেকে যদি হিসাবটা করা হয়, তাহলে হিসাবটা দাঁড়াচ্ছে যে ইন্ডিয়া জোটে টোটাল সিট সংখ্যা বর্তমানে 236 আর তার সাথে টিডিপি এবং জেডিইউর সিট সংখ্যা যদি যোগ হয় অর্থাৎ 28 যদি যোগ হয়, সেই সংখ্যাটা দাঁড়াচ্ছে 264। অর্থাৎ নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু তাদের সমস্ত সিট নিয়ে যদি ইন্ডিয়া জোটের সাথে সামিল হয়, তারপরেও কিন্তু ইন্ডিয়া জোট সরকার গঠন করতে পারছে না। কারণ সরকার গঠন করার যে সংখ্যাটা তার থেকে কিন্তু তারা তারপরও অনেকটা পিছিয়ে থাকছে। আর বর্তমানে সবচেয়ে বড় যে ব্রেকিং নিউজ সেটা হচ্ছে অখিলেশ যাদবের দল অর্থাৎ সমাজবাদী পার্টি থেকে 18টা এমপি এনডিএ জোটে সামিল হওয়ার জন্য নাকি সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে আছে। এই খবর কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে উঠে আসছে। আর তার কারণ হিসেবে বলা হচ্ছে যে এই 18 জন এমপি তারা খুব ভালোভাবে রাজ্যের সেন্টিমেন্ট উপলব্ধি করতে পারছে। তারা বুঝতে পারছে যে সমাজবাদী পার্টির সাথে থেকে তারা এইবার হয়তো জিতে গেছে, কিন্তু তাদের রাজনৈতিক ভবিষ্যৎ তারা খুব বেশি কিন্তু উজ্জ্বল দেখতে পাচ্ছে না। যার জন্য তারা বিজেপিতে সামিল হওয়ার জন্য, মাফ করবেন, তারা এনডিএ জোটের সাথে সামিল হওয়ার জন্য কিন্তু সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে আছে। তাই এটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু এনডিএ জোটের সিট সংখ্যা কিন্তু আরও এক লাফে অনেকটা বেড়ে যাচ্ছে।
309-এর সাথে এই 18টা সিট যোগ হলে সেই সংখ্যাটা দাঁড়াচ্ছে 327। আর এনডিএ জোটের জন্য আরেকটা বড় সম্ভাবনা হচ্ছে যে মহারাষ্ট্রের যে উদ্ধবপন্থী শিবসেনা, যাদের সিট সংখ্যা 9, তারাও কিন্তু এনডিএ জোটের সাথে সামিল হতে চাইছে। কারণ আপনারা জানেন শিবসেনার যে প্রাণ পুরুষ অর্থাৎ বাল ঠাকরে কিন্তু একজন হিন্দু প্রাণ সম্রাট ছিল এবং উনি এতটা হিন্দুত্ববাদী ছিল, সেটা ওনার বিখ্যাত উক্তি থেকে আপনারা বুঝতে পারবেন। উনি বলেছিল দ্যাট আই এম আ ম্যাড হিন্দু। তো উনি এটাও বলেছিল যে আমি যদি কখনো দেখতে পারি, কখনো বুঝতে পারি যে শিবসেনা কখনো কংগ্রেসের সাথে যোগ দিচ্ছে, কংগ্রেসের সাথে অ্যালায়েন্স করছে, তাহলে কিন্তু আমি শিবসেনাকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেব। কিন্তু তারপরও উদ্ধব ঠাকরে কংগ্রেসের সাথে হাত মিলিয়েছিল, যেটা নাকি শিবসেনার যে কর্মী এবং মহারাষ্ট্রের মানুষের যে সেন্টিমেন্ট, সেটার এগেনস্টে গিয়ে কিন্তু শিবসেনা এই কাজ করেছিল, যার জন্য শিবসেনার মধ্যে একটা বড় ফাটল দেখা দিয়েছিল, যেটা একনাথ শিন্দেপন্থী একটা শিবসেনা তৈরি হয়েছে, যাদের সিট সংখ্যা 7, যারা অলরেডি এনডিএ জোটের সাথে আছে। এবং শিবসেনা, উদ্ধবপন্থী শিবসেনা, তারাও খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছে যে মহারাষ্ট্রে তাদের কিন্তু রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার এবং তাদের একমাত্র ভবিষ্যৎ ভালো হতে পারে যদি তারা এনডিএ জোটের সাথে সামিল হয় এবং বিজেপির সাথে হাত মেলায়, তাহলেই কিন্তু তারা ক্ষমতার বৃত্তে আবার ফিরতে পারবে। তাই উদ্ধব ঠাকরে কিন্তু আবারও সেই পুরনো জোট অর্থাৎ এনডিএ জোটের সাথেই থাকার চিন্তাভাবনা করছে, যার জন্য আমরা কিন্তু দেখতে পেয়েছি যে ইন্ডিয়া জোট রেজাল্টের পরে ইন্ডিয়া জোটের সবাই যখন একসাথে সামিল হয়েছিল, সেখানে কিন্তু উদ্ধব ঠাকরে অনুপস্থিত ছিল। তাই উদ্ধবপন্থী শিবসেনার 9টা সিট যদি এনডিএর সাথে যোগ হয়, তাহলে 327 + 9 অর্থাৎ এনডিএর সিট সংখ্যা দাঁড়াচ্ছে 336। এবং আপনারা জানেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, যার নেতা হেমন্ত সোরেন অলরেডি জেলে আছে, এবং সেখানে এই ঝাড়খণ্ড মুক্তি মোর্চার টোটাল সিট সংখ্যা হচ্ছে 3। এবং বিজেপি কিন্তু ঝাড়খণ্ডে ভীষণ ভালো রেজাল্ট করেছে এবং বিজেপির সিট সংখ্যা কিন্তু অলরেডি 8 ঝাড়খণ্ডে। তাই ঝাড়খণ্ডের মানুষের সেন্টিমেন্টও কিন্তু এনডিএ জোটের পক্ষে আছে, অর্থাৎ বিজেপির পক্ষে আছে। তাই যেই 3জন এমপি আছে, তারা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছে যে ঝাড়খণ্ডে কিন্তু তাদের রাজনৈতিক যে ভবিষ্যৎ, সেটা কিন্তু খুব বেশি অনুকূল নয়, যার জন্য তারাও বিজেপি অর্থাৎ এনডিএ জোটের সাথে সামিল হওয়ার চিন্তাভাবনা করছে। প্রবল সম্ভাবনা আছে যে তারা এনডিএ জোটের সাথে সামিল হবে। তাই এনডিএ জোটের সাথে যদি ঝাড়খণ্ড মুক্তি মোর্চার 3টে সিট যোগ হয়, তাহলে সেই এনডিএ জোটের মোট যে সংখ্যাটা দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে 339। আর তার পাশাপাশি আরেকটা বড় খবর, সেটা হচ্ছে ইন্ডিয়া জোটের থেকে 14 জন শরিক তারা এনডিএতে যোগ দেওয়ার জন্য ইচ্ছে প্রকাশ করছে, কিন্তু সেই নামগুলোকে এখনো প্রকাশ্যে আনা হয়নি। তার কারণ এই যে 14 জন এমপি, তারা যেই রাজ্যগুলো থেকে আসছে, সেই রাজ্যগুলোতে নাকি বিজেপি ক্ষমতায় নেই, যার জন্য সেই নামগুলোকে এখনো সামনে আনা হচ্ছে না। কিন্তু তারা বলছে যে তারা কিছুদিনের মধ্যেই পরিস্থিতি একটু নর্মাল হলেই তারা কিন্তু এনডিএ জোটের সাথে সামিল হবে। তাহলে এই যে 14 জন এমপি, সেই সংখ্যাটা যদি এনডিএ জোটের সাথে যোগ হয়, তাহলে 339-এর সাথে 14 যোগ হলে সেই সংখ্যাটা দাঁড়াচ্ছে 353। তাই 353 এই যে সংখ্যাটা, এটা কিন্তু যথেষ্ট পরিমাণে একটা স্বস্তিদায়ক সংখ্যা, এমন একটা সংখ্যা যে সংখ্যাটার থেকে বোঝা যায় যে এনডিএ জোটকে কোনো বিশেষ একটা বা দুটো দলের উপর কিন্তু নির্ভরশীল থাকতে হচ্ছে না। এবং এই যে ক্যালকুলেশনটা, সেটা কিন্তু মোদি এবং অমিত শাহর পাশাপাশি চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার, এরাও কিন্তু এই জিনিসটা উপলব্ধি করেছে এবং ক্যালকুলেশন করেছে, যার জন্য আমরা যতটা পারবো মন্ত্রিত্ব আদায় করে নেব এবং আমাদের একটা সীমাহীন দাবি থাকবে। এই যে জায়গাটা, এই যে মানসিকতাটা, সেখান থেকে কিন্তু চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার দুইজনই বেরিয়ে এসছে। এবং নীতিশ কুমারের বক্তৃতা শুনলে, তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে, তার কথাবার্তা থেকে পরিষ্কারভাবে এটা বোঝা যাচ্ছে যে নীতিশ কুমার কিন্তু এবার এনডিএ জোট থেকে আর অন্য কোথাও যাচ্ছে না। কারণ উনি বলছে যে এই যে আমি তো চাইছি আপনি এখনই সরকার গঠন করুন, আজকে আপনি শপথ গ্রহণ করুন। দুদিন পরে শপথ গ্রহণ হবে, নীতিশ কুমার সেইটাও অপেক্ষা করতে পারছে না। অর্থাৎ নীতিশ কুমারের বক্তব্যটা হচ্ছে যে কিসের মন্ত্রিত্ব নিয়ে আপনি পড়ে আছেন, মন্ত্রিত্ব আপনি যেটা দেবেন তাতেই হবে। আপনিও দেশের উন্নতি করতে চান, দেশের উন্নতি চান, আমরাও দেশের উন্নতি চাই। আপনি তাড়াতাড়ি সরকার গঠন করুন, আপনি শপথ নিন, আমরা আপনার সাথে আছি, আপনি যেইভাবে বলবেন আমরা সেইভাবেই চলবো। এরকম বডি ল্যাঙ্গুয়েজ, এরকম কথাবার্তা কিন্তু নীতিশ কুমার বলছে। অর্থাৎ নীতিশ কুমার এই বক্তব্য থেকে কিন্তু ইন্ডিয়া জোটে যে মনোবল, সেটা আরও দুর্বল হয়ে গেছে। তারা বুঝতে পেরে গেছে যে এনডিএ জোটকে ভাঙিয়ে নিজের দিকে নিয়ে ইন্ডিয়া জোটের সাথে সামিল করে তারা যে সরকার গঠন করবে, সেই সম্ভাবনা কিন্তু দূর পর্যন্ত দেখা যাচ্ছে না। তা যেই সমস্ত বিজেপি সমর্থকরা ভাবছেন যে এনডিএ সরকার গঠন করতে পারবে কিনা, আর যদি সরকার গঠন করেও থাকে, তাহলে ঠিকভাবে সেই সরকারটা 5 বছর টেনে নিয়ে যেতে পারবে কিনা, ঠিকভাবে কাজ করতে পারবে কিনা, এইসব নিয়ে যারা দুশ্চিন্তা করছেন, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা নিশ্চিন্তে থাকুন। সরকার গঠন এনডিএ করছে, এনডিএ ছাড়া অন্য কোনো জোট কিন্তু সরকার গঠন করার যে জায়গা, সেখান থেকে অনেক দূরে আছে এবং সেই পরিস্থিতি কিন্তু আরও অনেক বেশি প্রতিকূল হয়ে যাবে মাত্র 6 মাসের মধ্যে।
কারণ 6 মাসের মধ্যে এনডিএ জোটের যেই সংখ্যা সেটা যেরকম প্রায় 350 মতো একটা জায়গাতে পৌঁছতে পারে, একই রকমভাবে ইন্ডিয়া জোটের যে টোটাল সংখ্যা যেটা নাকি 236 আছে সেটাও কিন্তু কমে কমে 200 থেকেও বেশি নিচে নেমে যেতে পারে। তাই ভবিষ্যতে আজকে অথবা 6 মাস পরে ইন্ডিয়া জোট এখানে সরকার গঠন করবে, এই যে সম্ভাবনাটা সেটা কিন্তু একদমই এর কোনো সম্ভাবনা নেই। তাই সমস্ত বিজেপি সমর্থক যারা আছেন তারা নিশ্চিন্তে থাকতে পারেন যে সরকার গঠন এনডিএই করছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হচ্ছে এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বে কিন্তু দেশ আবার বিকাশের দিকে এগিয়ে যাবে এই তৃতীয় দফায়। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।